ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাস 9-এর 20 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। স্থানাঙ্ক জ্যামিতি, ক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এই চ্যাপ্টারে কি করব, কয়েকটা জিনিস শিখব। 1 নম্বর হচ্ছে যেটা লিখলাম, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল শিখব। 2 নম্বর চতুর্ভুজের ক্ষেত্রফল, সেটাও জানব। তারপরে 3 নম্বর হচ্ছে 3টি বিন্দু সমরেখ হওয়ার শর্ত। 3টি বিন্দু সমরেখ হওয়ার শর্ত। আর 4 নম্বর ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। মোটামুটি 4টে টপিকের উপরে এই চ্যাপ্টারটা আলোচনা করা হয়েছে। তো প্রথমে বলছি কি, ত্রিভুজের ক্ষেত্রফল 1 নম্বর। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সেটা তো আমরা আগেই শিখেছি, তাই না? কি ছিল? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। কিন্তু এটা তখন অ্যাপ্লাই হবে যখন বাহুর দৈর্ঘ্য দেয়া থাকবে। এখানে যেহেতু এটা স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টার, এখানে দেয়া থাকবে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা দিয়ে দেবে, তার থেকে তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে যদি ত্রিভুজের শীর্ষ বিন্দু 3টির স্থানাঙ্ক হয় x1, y1, x2, y2, x3, y3, যদি এটা হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হবে হাফ মড। মড মানে কি পরে বলছি, ঠিক আছে? মড, তারপর x1 ব্র্যাকেটে y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y3। ঠিক আছে, এইটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যদি শীর্ষবিন্দু x1, y1, x2, y2 আর x3, y3 হয়, তবে এটাই সূত্র। এবার দেখো, সূত্রটা মনে রাখাটা কিন্তু একটু টাফ। কোথায় x1, কোথায় y1, কোথায় x2, কোথায় y3 বোঝা যাচ্ছে না। আমি একটা টেকনিক বলে দিচ্ছি সূত্রটা মনে রাখার। দেখো, 1, 2, 3, 1, 2, 3কে আমরা ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে অর্থাৎ ক্লকওয়াইজ লিখে নিলাম, 1, 2, 3। এবার প্রথমে লিখব 1, 2, 3, তারপরে লিখব 2, 3, 1। প্রথমে লিখলাম কি 1, 2, 3, তারপরে লিখব 2, 3, 1, তারপরে লিখব 3, 1, 2। দেখো, এখানে সেই নিয়মে লেখা হয়েছে 1, 2, 3, 1, 2, 3, 2, 3, 1, 2, 3, 1 আর 3, 1, সরি এটা 2 হবে, 3, 1, 2, 3, 1, 2। ঠিক আছে, তাহলে কীভাবে লিখলাম বোঝা গেল আশা করি। এই সূত্রটা মনে রাখবে, তাহলে দেখবে এই টার্মটাও মনে থেকে যাচ্ছে। এবার এই সূত্রটা কিভাবে আসলো সেটা তোমাদের বইয়ে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া আছে, তোমরা সেটা দেখবে। যদি কোনো অসুবিধা হয় তখন আমি বলে দেবো। এরপরে এটা হলো 1 নম্বর সূত্র গেল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এটা পেয়ে গেলাম। এবার দেখি কি মড, এই যে মড যে চিহ্নটা দিলাম, দুটো দাগ, এই যে একটা দাগ, এই যে একটা দাগ, তার মানে কি? মড মানে হচ্ছে মডের বাইরে কোনো নেগেটিভ সংখ্যা বেরোবে না। মড মানে শুধুমাত্র পজিটিভ বা ধনাত্মক সংখ্যাই বাইরে বেরোবে। যেমন ধরো মড এক্স যদি থাকে, তাহলে মড এক্স সমান এক্স পাবো কখন? যদি এই এক্সটার মান পজিটিভ থাকে বা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 থাকে, তখন আমরা মডের বাইরে শুধু এক্স লিখব। আবার যদি মড এক্সের মান কখন মাইনাস এক্স লিখব? যদি এখানে এক্সের মান নেগেটিভ থাকে, অর্থাৎ এক্স লেস দ্যান 0, যদি এটা হয় তখন আমরা
মডের বাইরে মাইনাস এক্স লিখব। তার মানে কি, একটা উদাহরণ দিয়ে ভালো করে বোঝা যাক। মডের ভিতরে যদি 5 থাকে, তার মানে কি এখানে পজিটিভ সংখ্যা রয়েছে, তাহলে বাইরে 5ই হবে। কিন্তু যদি মডের ভিতরে -5 থাকে, তখন বাইরে লিখবো কি মাইনাস, এই যে মাইনাস এক্স, তার মানে -5, তার মানে 5। বোঝা গেল? ভিতরে যদি মাইনাস থাকে তাহলে বাইরে বেরোনোর সময়ও সামনে একটা মাইনাস বসবে, দিয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এটা পাবো। তার মানে মড ভ্যালু মানে সবসময় একটা ধনাত্মক সংখ্যা হলো। এবার এটা ত্রিভুজের ক্ষেত্রফলের মডটা ব্যবহার করেছি। চতুর্ভুজের ক্ষেত্রফল যেটা, পরেরটা লিখি, চতুর্ভুজের ক্ষেত্রফল সেটা কি হবে? চতুর্ভুজ মানে কি, 4টে বিন্দু থাকবে, তার 4টে শীর্ষবিন্দু, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টে শীর্ষবিন্দু, 4টে স্থানাঙ্ক। যদি স্থানাঙ্কগুলো x1, y1, x2, y2, x3, y3 আর x4, y4 হয়, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? সেই হাফ আসবে, মড আসবে। মডের ভিতরে হবে x1, y2 প্লাস x2, y3 প্লাস x3, y4 প্লাস x4, y1, এটুকু একটা। আবার বিয়োগ দিয়ে হবে y1, x2 প্লাস y2, x3 প্লাস y3, x4 প্লাস y4, x1। দেখো, এটা কিন্তু আরও কমপ্লিকেটেড মনে হচ্ছে, তাই না? এখানে আবার 4টে ছিল, 1 2 3 4 করে। এটাও মনে রাখার একটা টেকনিক রয়েছে, খুব সহজে মনে রাখতে পারো। তোমাদের বইয়েও একটা টেকনিক বলা আছে যে কিভাবে হয়। আমি আর একটা বলছি, 1 2 3 4, আবার একটা 1 লিখবো। এবার 1 2 2 3 3 4 4 1, ঠিক আছে? 1 2 2 3 3 4 4 1। প্রথমে এক্স ওয়াই, তারপরে ওয়াই এক্স, ঠিক আছে? প্রথমে এক্স ওয়াই দিয়ে কীভাবে হবে দেখো, এখানে কি করেছি, এই যে এই টার্মটা যেটা রয়েছে, x1 y2, দেখো x1 y2, আবার x2 y3, x2 y3, x3 y4, x3 y4, আবার x4 y1, সেটাই আছে x4 y1। এবার প্রথম পার্টটা হয়ে গেল, এবার দ্বিতীয় পার্টে এই দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তা এখানে হবে y, এখানে হবে x, ঠিক আছে? তাহলে কি হলো, y1 x2, y2 x3, y3 x4, y4 x1। যা যা বললাম এই পরের টার্মটাতে তাই তাই গুণ অবস্থায় রয়েছে। তাহলে দুটো টেকনিক বললাম, বইয়ে যেটা আছে তোমরা সেটাও ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দুটো সূত্র পেলাম, একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক দিয়ে, আর একটা চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে। এবার তারপরে কি আর একটা কি হয়েছে, এটা হচ্ছে 3টি বিন্দু সমরেখ হবে কখন। দেখি, 3টি বিন্দু সমরেখ মানে কি, তারা একই সরল রেখায় আছে। সমরেখ মানে একই সরল রেখায়। এবার 3টি বিন্দু x1, y1, x2, y2, x3, y3, এটা হচ্ছে একই সরল রেখায় আছে। কিভাবে বুঝবো? না, যদি এদের 3টে বিন্দুকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে ফেলি, এই 3টে বিন্দু দিয়ে একটা ত্রিভুজ আঁকতে চেষ্টা করি, সেটা কি হবে? হবে না। তার হতে গেলে যে কোনো একটা বিন্দুকে এক রেখার থেকে বাইরে বেরোতে হবে। মানে বিন্দুটা এখানে না নিয়ে যদি এখানে নিই, তাহলে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু দিয়ে, বা যদি এই বিন্দুটাকে এখানে নিই, তাহলে এটা 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 দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব। কিন্তু এই অবস্থায় 3টে বিন্দু একই সরলরেখায় আছে, এই অবস্থায় ত্রিভুজ আঁকা সম্ভব নয়। অর্থাৎ যদি ত্রিভুজ আঁকি, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্রে যদি আমরা 3টে বিন্দুকে বসাই, তাহলে ক্ষেত্রফল কি পাবো? হ্যাঁ পাবো, 0 পাবো। অর্থাৎ 3টে বিন্দু সমরেখ হওয়ার শর্ত হলো তাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে বসিয়ে দেখব ক্ষেত্রফলটা কি আসছে। যদি 0 আসে, তার মানে 3টে বিন্দু সমরেখ, ঠিক আছে? অর্থাৎ এই 3টে বিন্দু সমরেখ হওয়ার শর্ত বলে তোমাদের বইয়ে একদম লাল দিয়ে বর্ডার করে সূত্রটা লিখে দেওয়া আছে। কি হবে? x1, x2, x3, দেখো এখানে কি হবে, x1 কি বলেছিলাম সূত্রটা, 1 2 3 2 3 1 3 1 2। তাহলে প্রথমে 1 2 3 2 3 2 3 1 হবে, আর 3 আছে 1 2 হবে। এটা সমান সমান 0 যদি হয়, তার মানে এই 3টে বিন্দু সমরেখ অবস্থায় রয়েছে। আর একটা রয়েছে, বলেছে ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি সেটা বের করতে হবে। প্রথমে দেখি যে ভর কেন্দ্রটা কি, কোথায় থাকে ত্রিভুজের। তাহলে
এটা যদি একটা ত্রিভুজ হয়, যে কোনো ত্রিভুজ, সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু, যে কোনো কিছু হতে পারে, এই ত্রিভুজের যে মধ্যমা কি, ভূমির মধ্যবিন্দু আর শীর্ষবিন্দুর সংযোগকারী সরলরেখাই হলো এই ত্রিভুজের মধ্যমা। মধ্যমার উপরে থাকে এই ভরকেন্দ্র একটা বিন্দু। তাহলে কোন বিন্দুটা? মধ্যমার উপরে তো অসংখ্য বিন্দু রয়েছে। বলছে যে বিন্দুটা এই মধ্যমাকে 2:1 অনুপাতে অনুপাতে ভাগ করে, সেই বিন্দুটাই হচ্ছে ভরকেন্দ্র। অর্থাৎ এই রেখাটাকে মোটামুটি আন্দাজে যদি 3 ভাগ করি, তাহলে এই বিন্দুটা হচ্ছে ভরকেন্দ্র। ঠিক আছে, এই বিন্দুটা হয়ে যাচ্ছে ভরকেন্দ্র ABC ত্রিভুজের। এবার এই ভরকেন্দ্রের সূত্র কি? ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র। ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে, যদি এই শীর্ষবিন্দু x1, y1, এই শীর্ষবিন্দু x2, y2 আর এটা x3, y3 হয়, তবে ভরকেন্দ্র হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এটাই হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র। এবার যেগুলো আমি এতক্ষণ দেখালাম প্রত্যেকটা কিন্তু বইয়ে খুব ডিটেলসে প্রমাণ করে দেখানো আছে। আমি শুধু সূত্রটা তোমাদের দেখালাম আর সূত্রটা মনে রাখার টেকনিক দেখালাম। এবার সোজাসুজি অঙ্কে চলে যায়। দেখো কোষে দেখি 20 1 নম্বর অঙ্ক কি বলেছে, নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, সূত্রে ফেলে দিলেই হয়ে যাবে। কোষে দেখি 20, তাহলে 1 এর 1, 2, -2, 4, 2, -1, 3 বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে, কি হবে সূত্র? x1 1 2 3 যোগ x2 2 3 1 যোগ x3 3 হলে 1 2 y1 y2 বিয়োগ y2। এবারে এই সূত্রে এই মানটা বসিয়ে দিই। x1 হচ্ছে এটা 2 ইন্টু y2 মাইনাস y3, y2 এটা আর y3 এটা, তাহলে 2 - 3 প্লাস x2 এটা x2 4 y3 এটা y3 বিয়োগ y1 এটা y1, এটা -2 হলো, তাহলে এটাকে ব্র্যাকেটে রাখি, প্লাস x3 এটা -1 আর y1 -y2, তাহলে y1 আছে -2 আর y2 এটা, তাহলে -2, এটা মড, সামনে একটা হাফ, এই পার্টটা মডে থাকবে, হাফ কোণ থাকবে। এখানে উপরে লিখে নেবে যে ধরি x1, y1 সমান 2 - 2, x2, y2 সমান 4 2 আর x3, y3 সমান -1 3। তারপরে এই বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে এটা। এবার ক্যালকুলেশন করি, 2 এটা হলে -1 প্লাস এই মাইনাস এই মাইনাস মাইনাস প্লাস, তাহলে 4 ইন্টু 5 -1 ইন্টু -4 মড হাফ, এটা হলো -2 প্লাস 20, এটা 4। এবার 2 বিয়োগ করলে 2 আসছে, এখানে 2 যোগ করলে আসছে 22, তাহলে 22 হলো, ভাগ করলে পেলাম 11, এত বর্গ একক। তাহলে 1 নম্বরের আনসার বেরোলো। 2 নাম্বার করি, একইভাবে করব। ধরি যে স্থানাঙ্কগুলো দিয়ে দেওয়া আছে x1, y1 8, 9, x2, y2 সমান 2, 6 আর x3, y3 এটা। এবার বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হবে
হাফ মডের মধ্যে x1 প্লাস x2, 2 হলে y3 y1, x3 হলে y1 y2। সূত্রগুলো বড় মনে হলেও করতে করতে দেখবা যে মুখস্থ হয়ে গেছে। এবার মান বসিয়ে দিই। হাফ x1 8, y2 বিয়োগ y3 6 বিয়োগ 2 প্লাস x2 2 y3 বিয়োগ y1 প্লাস x3 2 y1 বিয়োগ y2, 9 বিয়োগ 6 পেলাম। এবার হাফ 8 ইন্টু 4 যোগ -7 তাহলে ভাগ 32 বিয়োগ 14 যোগ 27। তাহলে এটা করলে কত পাবো? হাফ ইন্টু 45, তাহলে 2 দিয়ে 45কে ভাগ করলে পাবো 44 হাফ, এত বর্গ একক। এবার 3-এর অঙ্ক। তিনের অঙ্ক কি বলেছে আবার লিখে ধরি। x1, y1 সমান যে স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে x2, y2 সমান এটা ও মূল বিন্দু বলে দেওয়া আছে, অর্থাৎ x3, y3 সমান 0, 0। এইবার বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হাফ মড প্লাস x3 y1 y2। তাহলে হাফ x1 সমান x1 মানে 1। দেখো এখানে কিন্তু x3 y3 দুটোই 0, তাহলে এখানে x3 দিয়ে গুণ, তার মানে এই পার্টটা কিন্তু একদমই 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লিখি y2 মাইনাস y3, y2 0, y3 0 প্লাস x2 3, y3 মাইনাস y1, y3 মাইনাস y1, y3 মাইনাস y1 প্লাস 0 ইন্টু এইটা হলো হাফ 1 ইন্টু 0 প্লাস 3 মাইনাস 2 প্লাস 0। তার মানে কি থাকছে? হাফ আর মডের ভিতরে থাকছে -6, অর্থাৎ 3 বর্গ একক। এই তিনটে হয়ে গেছে। 2-এর অঙ্ক বলছে কি প্রমাণ করি যে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু তিন। তাহলে ধরি x1, y1 সমান 3, -2, x2, y2 সমান -5, 4 আর x3, y3 -1, 1। এবার কি লিখব? বিন্দু তিনটি সমরেখ হবে যদি x1 y2 minus y3 plus x2 y3 minus y1 plus x3 y1 minus y2 এটা সমান 0 হয়। তাহলে এবার বাম পক্ষে অর্থাৎ এই দিকে মান বসিয়ে পাই কি পাচ্ছি? মান বসিয়ে দিই। x1 মানে 3, y2 মানে 4, y3 প্লাস x2 minus 5, y3 y1, y3 y1 1 minus 2 আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর x3 -1 y1 y2 y1 y2 -2 minus y2 তাহলে -4। তাহলে এখানে পাচ্ছি 3, তাহলে 3 গুণ 3 যোগ -5 গুণ 3 প্লাস -1 গুণ -6, তাহলে 9 যোগ 15 হবে
15 মাইনাস মাইনাসে প্লাস 6, তাহলে এটা 15 মাইনাস 15 সমান সমান 0, অর্থাৎ বিন্দু তিনটি সমরেখ। এবার 3 অঙ্কটা বলেছে কি, বলেছে কে এর মান কত হলে এই বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে, অর্থাৎ সমরেখ হবে। ধরে নেই x1, y1 সমান 1 মাইনাস 1, x2, y2 মান দেওয়া আছে 2 মাইনাস 1, আর x3, y3 তার মান আছে k মাইনাস 1। ঠিক আছে, দেখো y এর মান y1, y2, y3 সবই মাইনাস 1। এবার লিখি তিনটি বিন্দু একই সরলরেখায় থাকবে যদি তিনটি বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজটা পাবো তার ক্ষেত্রফল 0 হয়। তিনটি বিন্দু একই সরলরেখায় থাকবে যদি তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়। এবার ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি। ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি হাফ মড, একবারে মানটা বসিয়ে দিই। প্রথমে কি ছিল x1, তাহলে x1 এর মানে এখানে 1, x1 y2 মাইনাস y3, y2 মাইনাস y3, তাহলে y2 মাইনাস y3 মানে প্লাস 1, প্লাস x2, x2 মান 2, তারপরে x2 y3 মাইনাস y1 হবে, y3 মাইনাস y1, তাহলে y3 মাইনাস মাইনাস প্লাস y1, প্লাস x3 মান k, আবার y1 মাইনাস y2, তাহলে y1 মাইনাস 1, y2 মাইনাস 1। তাহলে কি দেখছি, এটার মান 0, এটার মান 0, এটার মান 0, তাহলে এটা ইন্টু 0 অর্থাৎ 0। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম 0। তাহলে দেখছি কি কে এর মানের উপর কোনো কিছু ডিপেন্ডই করছে না। তাহলে কি লিখব, কে এর মানের উপর কোনো কিছু যেহেতু নির্ভর করছে না, তাই লিখি কে এর যে কোনো মানেই তিনটি বিন্দু একই সরলরেখায় থাকবে। অতএব কে এর যে কোনো বাস্তব মানেই কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। কারণ দেখলাম এখানে যদি কে এর মানের উপর ডিপেন্ড করতো তাহলে এখানে কে আসতো, ঠিক আছে, তারপর সেটাকে ইকুয়াল টু 0 করে কে এর ভ্যালুটা বের করতাম। কিন্তু এখানে দেখছি এমনিই 0 এসে যাচ্ছে, মানে কে এর উপর কোনো নির্ভরশীলতা নেই, ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, অর্থাৎ বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে। এরপর 4 অঙ্কটা বলেছে প্রমাণ করি যে এইটা বিন্দুদ্বয় সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী। তাহলে ছবিটা একটু আঁকি। চারেরটা কি বলছে, ছকটা করি। এটা মূল বিন্দু, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবার 1 2 3 4 5 6 7 8 9 10 মোটামুটি একটা আন্দাজ করে নিতে হবে, তাহলে ছবিটা সুন্দর আসে। ঠিক আছে, এবার বিন্দুগুলো কি বলেছে, বিন্দুগুলো বলেছে 1, 2, এখানে একটা বিন্দু আছে, আর -2, -4 এইখানে একটা বিন্দু আছে। তাহলে এই বিন্দু দুটোর সংযোগ সরলরেখা, ঠিক আছে, বলছে এটা মূল বিন্দুগামী দেখাতে হবে। তার মানে কি, এই মূল বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু তিনটে একই সরলরেখায় আছে যদি প্রমাণ করতে পারি, অর্থাৎ তিনটি বিন্দু সমরেখ যদি প্রমাণ করতে পারি, তাহলে প্রমাণটা হয়ে গেল। ধরি x1, y1 সমান 1, 2, x2, y2
সমান -2, -4 আর x3, y3 সমান 0,0। ঠিক আছে, এই বিন্দুটাকে x3 y3 ধরে নিলাম। এখন কি ছিল সূত্র? 1 2 3 প্লাস 3 সরি 2 2 3 1 প্লাস x3 y1 y2, এইটার সমান মানগুলো বসিয়ে দিই। 1 y2 হচ্ছে -4, y3 0 প্লাস x2 হচ্ছে -2, y3 0, y1 -2 প্লাস x3 মান কি 0, y1 2 আর y2 হচ্ছে -4। এবার এখানে আসছে -4 আসছে প্লাস এখানে 4 আসছে, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, তাহলে 4 আসছে, এটা 0 অর্থাৎ 0। তাহলে কি পাচ্ছি আমরা? এইটা সমান 0 পেলাম, অর্থাৎ তিনটি বিন্দু সমরেখ। তার মানে অর্থাৎ 1,2 ও -2,4 -4 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা মূল বিন্দুগামী হলো। 5 নাম্বার অঙ্কটা খুব সুন্দর। দেখো, প্রমাণ করি যে এই বিন্দু এবং এই বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু এই বিন্দু আর এই বিন্দু সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। তাহলে আবার ছবিটা এঁকেছি। এই বিন্দুটা হচ্ছে 2,1, এটা 6,5। আরো দুটো বিন্দু বলেছে, এর মধ্যবিন্দু এটা, আর একটা বিন্দু বলেছে 4,5 -4, -5। এইটা মোটামুটি ধরলাম -4, -5, আর একটা 9,8, 9 এটা আর 8 এইটা। তাহলে এইটা আর একটা বিন্দু। এবার এই তিনটে বিন্দু বলছে এক সরলরেখায় থাকবে, এইটা এইটা আর এইটা। ঠিক আছে, এদের মধ্যবিন্দু এইটা। ঠিক আছে, এবার প্রথমে এই বিন্দু দুটোর নাম দিয়ে, এটা এ বি। তাহলে এই মধ্যবিন্দু স্থানাঙ্ক কত সেটা বের করতে হবে। তাহলে 2,1 ও 6,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দু হবে কোনটা হবে? সূত্র আগে জানি কি, x1 প্লাস x2/2, তাহলে 2 + 6/2, 1 + 5/2, অর্থাৎ 4/2, সরি 6/2 আর 6/2, তাহলে 3,3। অর্থাৎ এই বিন্দুটা যেটা পেলাম মধ্যবিন্দু, এটা 3,3 আসছে। এবার বলেছে কি, প্রমাণ করতে হবে যে এই বিন্দুটা আর এই বিন্দুটা একই সরলরেখায় আছে। তাহলে করি, ধরি x1, y1 সমান -4, -5, x2, y2 সমান এটা, x3, y3 সমান 3,3। এখন এটা x2 প্লাস x3, এটা সমান কি পাবো? -4 y2 y3 প্লাস x2 মান 9, y3 3, y1, তাহলে প্লাস 5, x3 হচ্ছে 3, এটা -5 -8, 4 × 5 9 8 যোগ 3 গুণ 8 5 13। দেখো, এটা হবে 8, এটা হবে 4, আমার একটু ভুলে গেছিলো। তাহলে x3টা 4 হয়ে যাবে। তাহলে এটা যদি 4 হয়, এটা 4। এবার 20, 72, 4 13
52। তাহলে দেখছি 72 আসছে মাইনাস 72 আসছে 0। তাহলে যদি এইটা সমান 0 পাই, তার মানে এই বিন্দু তিনটি সমরেখ। অতএব বিন্দু তিনটি সমরেখ। তার মানে কি? অর্থাৎ -4 -5 ও এই বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখা চার, 3 বিন্দু গামী। এবার 6 অঙ্কটা দেখো। 6 বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু চারটির সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। অর্থাৎ এই চারটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই বিন্দু দিয়ে গঠিত যে চতুর্ভুজ হবে তার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে করি। 6 1 1 1 3 4 5 -2 7 এই বিন্দুগুলি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল হবে সমান কি? সূত্রটা হাফ মডের মধ্যে সে বলেছিলাম 1 2 3 4 1 1 2 2 3 3 4 4 1। প্রথমে xy দিয়ে হবে। তাহলে কি করব? x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1 বিয়োগ। এবার এটাই হবে yx দিয়ে, বিয়োগ কি হবে? y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x1। মোট শেষ। এবার মানগুলো বসাই। মড x1 y2 x1 y2 তার মানে 4, x2 y3 x2 y3 তাহলে 3 2 6 মাইনাস 6, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখি। তাহলে x3 y4 x3 এটা y4 এটা, তাহলে 5 7 35 মাইনাস প্লাস x4 এটা x4 y1 1 তার মানে 4, এটা বিয়োগ কি হবে? সেকেন্ড ব্র্যাকেটে রাখি y1 x2 এটা y1 সরি এইটা y1 আর x2 3 হলো। তারপর y2 x3 y2 এটা x3 এটা তাহলে 20। তারপরে y3 x4 y3 এটা x4 এটা তাহলে -8। তারপরে y4 x1 y4 x1 1 তার মানে -7। মড হবে হাফ মডের মধ্যে এখানে পেলাম কি 4 6 এটা এটা। এবার ক্যালকুলেট করি। এটা হচ্ছে কি -2 আসছে, -2 এখান থেকে বিয়োগ করলে হবে 2, এখান থেকে আবার 2 বিয়োগ হবে, এটা হবে বিয়োগ এটা 7 থেকে যদি 3 বাদ দিই -4 -4 আর -8 হচ্ছে -12, 20 থেকে 12 বাদ 20 থেকে 12 বাদ দিলে হবে 8। সরি মাইনাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে, এটা মডের মধ্যে থাকছে। তাহলে হাফ এখানে মাইনাস মাইনাস মানে প্লাস হবে, -41 আসলো, তখন 41/2 এত বর্গ একক। ঠিক আছে। 2 নাম্বার 1,4 -3 বিন্দুগুলি দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল হবে
সূত্রটা ছিল হাফ মড 1 2 3 4 করে প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1 বিয়োগ y1 x2 y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x1 মান বসিয়ে দেব x1 y2 তার মানে 1 প্লাস দেখো যদি লিখে নিই তাহলে সুবিধা হচ্ছে x3 y3 x4 y4 এবার x2 আর y3 মাইনাসে মাইনাসে প্লাস 6 প্লাস x3 y4 আবার 6 আর x4 y1 12 বিয়োগ y1 x2 তাহলে মাইনাস 8 y2 x3 y2 x3 y3 x4 মাইনাস 9 আর y4 x1 প্লাস 3 এটা এবার 6 6 12 12 12 24 আর একটা 25 বিয়োগ এটা কত আসবে এই দুটো যোগ করলে হয় 17 মাইনাস 17 আর 5 তাহলে হয় এখানে মাইনাস 12 তাহলে মাইনাস 12 তাহলে যোগ করলে হবে ইন্টু 7 3 37 মোটের বাইরে বেরোলো তার মানে এটা মান দাঁড়াচ্ছে 18 এটা বর্গ একক তাহলে আজকের ক্লাসে এটুকুই থাকছে 6 পর্যন্ত কমপ্লিট হলো নেক্সট ক্লাসে আমরা 7 থেকে শুরু করব ঠিক আছে ধন্যবাদ